খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ভার্ব ছাড়া একটা সেন্টেন্স সবসময় ইনকমপ্লিট। একটা সেন্টেন্সকে তুমি কমপ্লিট করতে পারবে না ভার্ব ছাড়া, ঠিক আছে? তো ভার্ব সম্বন্ধে আমাদের খুব ডিটেলসে পড়তে হবে। ভার্ব না জানলে কিন্তু গ্রামারের বাকি টপিকগুলো তুমি খুব ভালোভাবে বুঝতে পারবে না, মানে বুঝতে পারবে না বললেই চলে। ভার্বটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ইংলিশ গ্রামারে। তো ভার্ব যদি আমি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ভার্ব বা ভার্বের ডেফিনেশন বলো, ভার্ব সম্বন্ধে কী জানো সেটুকুই বলো, তাহলে তোমরা কি বলবে? বলো তোমাদের নলেজটা আমাকে একটু শেয়ার করো, যে ভার্ব সম্বন্ধে কী নলেজ আছে তোমাদের, যে যা জানো বলো। কোনো কিছু কাজ করাকে বোঝায়। একদম, কোনো কিছু কাজ করাকে, মানে যে ওয়ার্ডটা দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় সেই ওয়ার্ডটাকে ভার্ব বলে, তাই তো? আর কারো কিছু বলার আছে বলো। একজন বললে বাকিরাও বলো, চেষ্টা করো। বলো, না বললে কিন্তু হবে না, শুধু চুপচাপ শুনে গেলাম হবে না, ইন্টারাক্ট করতে হয়। পরবর্তীতে তোমরা যখন চান্স পেয়ে যাবে তখন তো কথা বলতে হবে, তাই না? বলো। একটু কাজ করা, হওয়া, থাকা, করা এসবকে বোঝায়। একদম। দেখো প্রথমে যে বললো সে বলল যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বোঝায়, ঠিক আছে। সেকেন্ডে একজন বলল যে হওয়া, থাকা, কাজ করা। তার মানে দেখো এক্সট্রা কিছু পেলাম আমরা। শুধুমাত্র যে কাজ করা বোঝায়, মানে যে ওয়ার্ডের দ্বারা কোনো কাজ করা বা কোনো অ্যাকশন বোঝালেই যে সেটা শুধুমাত্র ভার্ব হবে তা কিন্তু না। আমরা এটা ছোট থেকে জেনে এসেছি যে এনি ওয়ার্ড দ্যাট ডিনোট অ্যান অ্যাকশন, মানে কোনো ওয়ার্ড যদি আমাদের অ্যাকশন বা কোনো ক্রিয়া বা কোনো কাজ করা বোঝায় সেই ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসেবে ধরে নিই। কিন্তু শুধু কি অ্যাকশন বোঝালেই সেটা ভার্ব? আমি যদি বলি হি ইজ ইল, এখানে কি কোনো ভার্ব নেই? দেখো তো, আছে আছে। এখানকার ভার্বটা কি? তাহলে এখানে কি ইজ দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে? না, কি বোঝাচ্ছে তাহলে? হ্যাঁ, বি ভার্ব বুঝলাম, বি ভার্ব ইজ হচ্ছে বি ভার্ব। হ্যাঁ, ভার্ব তো। এবার ভার্ব মানেই তো জানি আমরা অ্যাকশন ওয়ার্ড, ভার্ব মানেই তো জানি অ্যাকশন ওয়ার্ড, তাই না? তো ভার্ব মানে যখন অ্যাকশন ওয়ার্ড, তাহলে এখানে ইজ দিয়ে তো কোনো অ্যাকশন হচ্ছে না, সে অসুস্থ। এখানে অ্যাকশনটা কি হচ্ছে? এখানে কি কোনো অ্যাকশন হচ্ছে? তাহলে কি ইজটা ভার্ব না? হ্যাঁ, তাহলে আমাদেরকে দেখো, আমাদের নলেজ ইনকমপ্লিট ছিল যে কোনো ওয়ার্ড যেটা দিয়ে অ্যাকশন বোঝায় সেটাই ভার্ব, এটা কিন্তু একটা ইনকমপ্লিট নলেজ। একটা ভার্ব দিয়ে যেমন অ্যাকশন বোঝায় তেমন একটা স্টেটও বোঝাতে পারে, অবস্থা। তবে পজেশনও বোঝায়। তাহলে স্টেট দেখো, এখানে হি ইজ ইল, তাহলে এখানে তার স্টেটটা বোঝাচ্ছে, তার অবস্থাটা বোঝাচ্ছে, সে কেমন আছে, সে অসুস্থ। তাহলে এখানে ইজ দিয়ে তার হি এর স্টেট বোঝাচ্ছে। তার মানে একটা ভার্বের দ্বারা কি বোঝানো হয়? স্টেটও বোঝানো হয়, কারো স্টেট, কারো অবস্থা বা কারো ক্ষেত্রকেও বোঝানো হয়। যেমন ধরো শি ইজ এ টিচার, তাহলে এখানে এই যে শি ইজ এ টিচার, এই ইজ দিয়ে দেখো শি এর ক্ষেত্রকে বোঝানো হচ্ছে, তার কাজের পরিধিকে বোঝানো হচ্ছে, কাজকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে এই যে ইজ দিয়ে কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না, এখানেও কি আমরা একটা স্টেটই বোঝাচ্ছি। এবার আরেকটা জিনিস দেখো, আমি যদি বলি হি হ্যাজ এ কার, এখানে কি কোনো ভার্ব আমরা পেলাম এই সেন্টেন্সে? কি কি ভার্ব পেলাম এখানে আমরা? হ্যাজ, হ্যাজ ভার্ব, তাই তো? তাহলে এখানে হ্যাজ ভার্ব যে আমরা পেলাম, এই হ্যাজ ভার্বের দ্বারা কি কোনো অ্যাকশন বোঝাচ্ছে বা কোনো স্টেট বোঝাচ্ছে, নাকি পজিশন বোঝাচ্ছে? কোনটা বলো তো?
পজিশন পজিশন বোঝাচ্ছে। এই যে হ্যাজ দ্বারা পজিশন বোঝাচ্ছে। কিভাবে? তুমি একটা কারের কি মালিক, ওনার, সে একটা হি হচ্ছে এখানে, সে একজন কারের ওনার, মানে তার একটা কার আছে, মানে সে কারের মালিক, তাই তো? তাহলে এখানে হ্যাজ দ্বারা পজিশন বোঝানো হচ্ছে। পজিশন মানে ওনারশিপ, মালিকানা, মানে একদম যদি আমি সরল ভাষায় বলি যে মালিক, হি হ্যাজ এ কার, কারের মালিক হচ্ছে হি। তো এখানে হ্যাজ একটা ভার্ব প্লাস কি, এখানে হ্যাজ দ্বারা মালিকানা বোঝাচ্ছে, কারের মালিক হচ্ছে হি। এবার এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো এই সেন্টেন্সগুলোতে তোমরা আগেই বললে যে এগুলো বি ভার্ব, যেমন ইজের কথা বললে বি ভার্ব। তো এই যে বি ভার্বগুলো আমরা জানি এগুলো হেল্পিং ভার্ব, তাই তো? আমরা জানি ভার্ব দু রকমের হয়, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, আরেকটা কি মেইন ভার্ব, তাই তো? একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা জানি এই যে ইজ, হ্যাজ, এগুলো কি হেল্পিং ভার্ব, আর মেইন ভার্ব হচ্ছে, যেমন ধরো হি ইজ রিডিং, হি ইজ রিডিং এ বুক। এখানে দেখো আমরা দু রকমের ভার্ব পাচ্ছি, একটা হচ্ছে ইজ হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে রিডিং, আর একটা হচ্ছে মেইন ভার্ব। কিন্তু এই সেন্টেন্সগুলোতে খেয়াল করো শুধুমাত্র ইজ আছে, কোনো মেইন ভার্ব নেই। এই প্রথম এক্সাম্পলটাতেও দেখো শুধুমাত্র ইজ আছে, কোনো মেইন ভার্ব নেই। থার্ড এক্সাম্পলটাতে হ্যাজ আছে, কোনো মেইন ভার্ব নেই। তাহলে এই সেন্টেন্সগুলোতে যেখানে মেইন ভার্ব নেই সেখানে কি হ্যাজ আর ইজ এগুলোকে কি হিসেবে আমরা বলবো, যেগুলো কি হেল্পিং ভার্ব না মেইন ভার্ব? কি ভার্ব এগুলো? হেল্পিং ভার্ব না, হেল্পিং ভার্ব না। হেল্পিং ভার্ব যে সেন্টেন্সে মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বটা থেকে সেই সেন্টেন্সে আরেকটা ভার্বকে দরকার পড়বে সেন্টেন্সের সেন্সটাকে, সেন্টেন্সের অর্থটাকে কমপ্লিট করার জন্য আরেকটা ভার্ব যখন আসবে মেইন ভার্বের সাথে, তখন সেই ভার্বটাকে আমরা হেল্পিং ভার্ব বলবো। কিন্তু যে সেন্টেন্সে শুধুমাত্র একটাই ভার্ব থাকবে, সেই সেন্টেন্সের ওই ভার্বটাকে আমরা কখনোই হেল্পিং ভার্ব বলবো না। কি বলবো? এই সেন্টেন্সের এটাই হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব। এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব। হেল্পিং ভার্ব মানে যখন সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করার জন্য মেইন ভার্বের সাথে আরেকটা ভার্বকে আমাদের দরকার পড়ছে। দেখো এখানে আমি যদি শুধুমাত্র লিখতাম হি রিডিং এ বুক, সেন্টেন্সের সেন্স বা সেন্টেন্সের অর্থ কি কমপ্লিট হতো? তাহলে কি আমি বোঝাতে পারতাম যে সে বই পড়ছে, কাজটা কন্টিনিউ হচ্ছে? হতো না, কিন্তু তখন সেন্টেন্সের কোনো মিনিংই থাকতো না। তো যে সেন্টেন্সে একটা মেইন ভার্বের সাথে আরেকটা ভার্ব আসে সেন্টেন্সের সেন্সটাকে কমপ্লিট করার জন্য, সেই ভার্বটাকে আমরা বলবো হেল্পিং ভার্ব। আর যে সেন্টেন্সে শুধুমাত্র একটা ভার্ব থাকবে, সেই সেন্টেন্সে সেই ভার্বটাই সেই সেন্টেন্সের মেইন ভার্ব হিসেবে কাজ করবে। এইটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, লেখা হয়েছে? মুছে দেবো? সবাই কিন্তু লিখে নেবে, হ্যাঁ, জিনিসগুলো লিখে নিলে তোমাদের সুবিধা হবে। লেখা হলে বলো, মুছে দিচ্ছি আমি। হয়নি এখনো। ঠিক আছে, লিখো। ম্যাম বলছি যে এই ভার্বের এইটুকু বোঝালেন না, এর আগে কিছু লিখিয়েছেন? এইটুকুই, এটাই বলছিলাম আমি এতক্ষণ। এটাই বলছিলাম। হ্যাঁ, ম্যাম। ঠিক আছে। তাহলে এই এক্সাম্পলগুলো দেখে বা জেনে আমাদের একটা আমরা ডেফিনেশনে আসতে পারি, সেটা হচ্ছে দেখো এনি ওয়ার্ড দ্যাট denotes an action, state or possession
ইজ কল্ড ভার্ব। এই ডেফিনেশনটা আমরা আগের সেন্টেন্সগুলো এক্সাম্পলগুলো দেখে আমরা এই ডেফিনেশনটা বলতে পারি কি না বলো? পারি তো? শুধুমাত্র অ্যাকশন না, স্টেটও বোঝাতে পারে, পজিশনও বোঝাতে পারে। এমন ওয়ার্ড যেটা স্টেট, অ্যাকশন, পজিশন বোঝাবে, সেই ওয়ার্ডকে আমরা কি বলতে পারি? ভার্ব বলতে পারি, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। ম্যাম, হ্যাঁ বলো। অ্যাকশন আর স্টেটটা বুঝলাম না। অ্যাকশন মানে কাজ, ক্রিয়া। তুমি লিখছো, অ্যাকশন হচ্ছে কি না? অ্যাকশন মানে কোনো কিছু করা, করছো যে, তুমি বলছো, স্পিক, তুমি শুনছো, কিছু কাজ করা বোঝাচ্ছে কি না? তো সেই ওয়ার্ডগুলো তো জানি আমরা, সেই ওয়ার্ডগুলোকে ভার্ব বলে। রাইট, রিড, স্পিক, লিসেন। এগুলো ছাড়াও স্টেট, যেমন হি ইজ ইল, যেটা আমি এক্সাম্পলে বললাম, হি ইজ ইল। এখানে কি কোনো অসুস্থ থাকাটাতে কি কোনো অ্যাকশন আছে, কোনো কাজ আছে? এখানে না ম্যাম। হি এর অবস্থাটাকে বোঝাচ্ছে, হি এর স্টেট, অবস্থাকে বোঝাচ্ছে। সে অসুস্থ, তার অবস্থাটাকে বোঝানোর কাজটা করছে হচ্ছে ইজ। তো এখানে ইজ হচ্ছে একটা স্টেট ভার্ব। তারপরে পজিশন, যেটা বললাম, ওনারশিপ। আমার একটা গাড়ি আছে, আমি একটা গাড়ির মালিক। তো এখানে আমি একটা গাড়ির মালিক, যে এই যে আই হ্যাভ আ কার, হ্যাভ দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাভ দ্বারা পজিশন বোঝাচ্ছে, আমার একটা মালিকানার বা একটা ওনারশিপ, মানে কারের উপর যে একটা ওনারশিপ আছে সেটা বোঝাচ্ছে হ্যাভ ভার্ব দ্বারা। তো এক্ষেত্রে কি হয়, এই যে পজিশন, স্টেট, অ্যাকশন, এই তিনটে জিনিসেই আমরা, তিনটে ওয়ার্ডই যেই মানে তিনটে জিনিসই যে ওয়ার্ডগুলো দ্বারা ডিনোট করা হবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা ভার্ব বলতে পারি। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, মেন ভার্ব যেগুলো হয়, যে ওয়ার্ডগুলোকে আমরা মেন ভার্ব বলে থাকি, সেই ওয়ার্ডগুলোর 5টি ফর্মে হয়। এই ফর্মগুলো একটু জেনে নাও, তোমাদের খুব কাজে লাগবে ফর্মগুলো। মেন ভার্বের 5টি ফর্ম হয়। একটা হচ্ছে V1 ফর্ম, শুনেছো না? V1 ফর্ম মানে বেস ফর্ম। হ্যাঁ ম্যাম। বেস ফর্ম, বেস ফর্ম যেমন ধরো একটা ভার্ব লিখলাম আমি রাইট, এটা কি একদম বেস ফর্ম, V1 ফর্ম। এখানে দেখো রাইটের সাথে কোনো কিছু অ্যাড নেই, তো এটাকে আমরা একদম বলবো যে V1 বা বেস ফর্ম। এবার সেকেন্ড হচ্ছে V2। V2 মানে পাস্ট ফর্ম অর সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম কার? ভার্বের। রাইট থেকে ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে রোট। পাস্টে আমরা ইউজ করি না V2 হিসেবে, রাইটের V2 রোট। এবার আমরা আরেকটা পাস্ট টেন্স, আরেকটা জিনিস ইউজ করে থাকি, সেটা হচ্ছে V3। এর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। রোটের পাস্ট পার্টিসিপল কি জানা আছে কারো? রিটেন। আচ্ছা, এই তিনটে জিনিস আমাদের কিন্তু জানা আছে, আমরা জানি V1, V2, V3 ভার্বের তিনটা ফর্ম, একটা বেস ফর্ম, একটা পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এবার আরও দুটো ফর্ম আছে, V4 ফর্ম। জানা আছে V4 ফর্ম কোনটা? আচ্ছা, আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেলও বলে থাকি, প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে রাইট V1 এর সাথে যখন আইএনজি যুক্ত হয়, রাইটিং, তখন এটাকে আমরা কি বলি? V4, রাইটিং। এটা হচ্ছে V4, ঠিক আছে? এবার 5 নম্বর হচ্ছে, বা ফিফথ ফর্ম হচ্ছে V5, যেটা ভার্বের সাথে, ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়ে তৈরি হয়। বেস ফর্মের সাথে এস বা ইএস যুক্ত হয়, বেস ফর্ম সিঙ্গুলার বলা হয় এটাকে, বেস ফর্ম সিঙ্গুলার। বেস ফর্ম সিঙ্গুলার মানে রাইটের সাথে যখন এস যুক্ত করি, তখন এটাকে আমরা বলি বেস ফর্ম সিঙ্গুলার।
দেখো এখানে বেস ফর্ম আছে রাইট, তার সাথে একটা এস যুক্ত করা হয়েছে। তাহলে এস বা ইএস আমি বলেছিলাম কখন যুক্ত হয়? সিঙ্গুলার নাম্বারের জন্য। ভার্বের সিঙ্গুলার হয় যখন ভার্বের সিঙ্গুলার হয় যখন তুমি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করো। কিন্তু নাউনের সিঙ্গুলার কখন হয়? যখন নাউনের সাথে কোনো এস বা ইএস যুক্ত থাকে না, নাউনের প্লুরাল হয়, একদম উল্টোটা। নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে নাউনের প্লুরাল হয়, কিন্তু ভার্বের ক্ষেত্রে সেটা ঠিক অপোজিট। ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত করো তখন সেটা সিঙ্গুলার হয়। যেমন ধরো আমি বললাম যে আই রাইট, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার। ফার্স্ট পারসন সিঙ্গুলারের জন্য আমাদের সিঙ্গুলার নাম্বার দরকার হয় না, কিন্তু আমরা যখন হি করি, হি এর সাথে একটা ভার্ব ইউজ করি রাইট, তখন কি এখানে দেখো তো ইউজটা আমি ঠিক করেছি? হি এর সাথে রাইট হয়, কি হয়? হি এর সাথে রাইটস হয়। তো আমরা জানি যখন থার্ড পারসন, হি তো থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার, গ্রামারে একটা রুলস আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে ভার্বটাকে সিঙ্গুলার করি, তাই তো এখানে ভার্বটা কিন্তু সিঙ্গুলার, তাই তো। তো এটা কে বলে হচ্ছে V5 ফর্ম, V5 বা বেস ফর্ম সিঙ্গুলার, মানে এটা কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, সেকেন্ড পার্টটুকু একটু বলুন তো। কোনটা বলবো বললে? যে ম্যাম ভার্ব প্লাস কি লিখছেন ওখানে, এস আর ইএস থেকে যে শুরু করেছেন? ভার্ব প্লাস এস, এটা ইএস, ভার্ব প্লাস ইএস ইজ ইকাল টু কি হয়? সিঙ্গুলার। আর নাউন প্লাস ইএস, এস বা ইএস, এটা হচ্ছে প্লুরাল। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। নাউনের সাথে যেমন ধরো বয়, বয় একটা নাউন, তো বয়ের সাথে যদি এস যুক্ত করে আমি বয়েস করি তাহলে বয়েসটা কি হয়ে যায়? প্লুরাল। কিন্তু রাইট, WRIT, রাইট, এটা একটা প্লুরাল ভার্ব, কিন্তু রাইটের সাথে যখন এস যুক্ত করব রাইটস, তখন কিন্তু আর রাইটস ভার্বটা প্লুরাল থাকছে না, তখন কি হয়ে যাচ্ছে? সিঙ্গুলার হয়ে যাচ্ছে। এটাই আমি বোঝাতে চাইলাম। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলে ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়ে যায়, কিন্তু নাউনের ক্ষেত্রে সেটা উল্টো, নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে নাউন প্লুরাল হয়ে যায়। বুঝতে পেরেছ কি বলতে চাচ্ছি? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এইটুকু হয়ে গেলে বলবে, মুছে দেবো। হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, এবার ভার্বের অনেকগুলো টাইপস আছে, টাইপসগুলো আমাদেরকে প্রথমে জানতে হবে। টাইপসগুলো জানা হয়ে গেলে টাইপসের ব্যাপারে আবার ডিটেলসে আমাদেরকে পড়তে হবে। ভেরি ইম্পর্টেন্ট, ভার্ব টাইপসগুলো খুব ইম্পর্টেন্ট। এবার প্রথমে আমি বললাম ভার্ব টু টাইপস, কি বললাম? একটা হচ্ছে হেল্পিং ভার্ব, আরেকটা হচ্ছে মেইন ভার্ব, তাই তো। হেল্পিং ভার্বকে আবার কি বলে? অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে ভার্বের দুটো টাইপ গেল। এবার মেইন ভার্বের অনেকগুলো টাইপস আছে। মেইন ভার্বের প্রথমে মেইন ভার্বকে দুটো টাইপসে আমরা ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবার ফাইনাইট ভার্ব কি, আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি, সেগুলো সব আমরা ডিটেলসে জানবো। হ্যাঁ, নন ফাইনাইট, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। মেইন ভার্বের দুটো ভাগ। এবার ফাইনাইটের মধ্যে আবার দুটো ভাগ আছে, ফাইনাইটকে আবার দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটা হচ্ছে
ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে আমরা মেইন ভার্বকে প্রথমে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। এবার ফাইনাইটকে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ট্রান্সিটিভ, একটা হচ্ছে ইনট্রান্সিটিভ। এবার নন ফাইনাইটেরও কিছু ভাগ আছে, ঠিক আছে, নন ফাইনাইটেরও কিছু ভাগ আছে। নন ফাইনাইটের ভাগগুলো দেখো। নন ফাইনাইটের ভাগ হচ্ছে, প্রথমেই লেখো ইনফিনিটিভ। ইনফিনিটিভ নন ফাইনাইটের একটা ভাগ হচ্ছে ইনফিনিটিভ, সেকেন্ড ভাগ হচ্ছে জেরান্ড। এবার জেরান্ড কি, ইনফিনিটিভ কি, সব পড়বো আমরা আস্তে আস্তে পড়বো। আগে টাইপসগুলো একটু লিখে নাও, তারপরে ওগুলো আলাদা করে আবার ডিটেলসে পড়বো। তাহলে একটা গেল হচ্ছে ইনফিনিটিভ, একটা হলো জেরান্ড। থার্ড টাইপটা হলো হচ্ছে পার্টিসিপল। কি, পার্টিসিপল, PARTICIPLE, পার্টিসিপল। তাহলে মেইন ভার্বকে আমরা পেলাম ফাইনাইট, নন ফাইনাইট দুটো ভাগে পেয়ে গেলাম। ফাইনাইটকে আবার দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ট্রান্সিটিভ আর একটা হচ্ছে ইনট্রান্সিটিভ। এরপরে নন ফাইনাইটকে আবার তিনটে ভাগে পেলাম, ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। এবার লাস্ট একটা তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, পার্টিসিপলকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়। পার্টিসিপল হচ্ছে, প্রথমে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, তারপরটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এগুলো ছিল মেইন ভার্বের টাইপস। ম্যাম ক্যামেরাটা একটু উপরে করবেন? ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ম্যাম নিচের পার্টটুকু দেখা যাচ্ছে না। দেখো কোনটা দেখতে পাচ্ছ না বলো তো? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। হয়েছে লেখা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। মুছে দেবো? হ্যাঁ ম্যাম মুছে দিন। আচ্ছা, মেইন ভার্বের তাহলে তোমরা একবার বলো দেখি, মেইন ভার্বের কী কী টাইপস পেলাম। মেইন ভার্বকে প্রথমে আমরা কটা ভাগে ভাগ করলাম? হ্যাঁ, মেইন ভার্বকে কটা ভাগে ভাগ করলাম প্রথমে? কি কি? ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইটকে, হ্যাঁ ফাইনাইটকে দুটো ভাগে, ভার্বকে ট্রানজিটিভ, হ্যাঁ একদম। তারপরে আর নন ফাইনাইটকে ইনফিনিটিভ, জেরান্ড আর পার্টিসিপল। পার্টিসিপল, হ্যাঁ পার্টিসিপলকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট আর পারফেক্ট পার্টিসিপল। একদম, হ্যাঁ। তাহলে আমরা মেইন ভার্বের টাইপসগুলো আমরা ভালো মতো জেনে নিলাম। এবার আমাদেরকে জানতে হবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে কটা ভাগে ভাগ করা হয়। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বকে ভাগ করা হয় হচ্ছে প্রথমে দুটো ভাগে, একটা হচ্ছে মোডাল ভার্ব, মোডালস, আরেকটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। ঠিক আছে, কি কি পেলাম? হেল্পিং ভার্বকে দুটো ভাগে আমরা পেলাম, একটা হচ্ছে মোডাল ভার্ব আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তোমাদের জানা আছে মোডাল ভার্ব কোনগুলো? শ্যাল, উইল, ক্যান, কুড। শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। আর প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো?
বি ডু বি ভার্ব, যেমন এমিজার, ওয়াজ ওয়্যার কে আমরা বি ভার্ব বলে জানি। ডু ভার্ব, ডু ভার্ব কোনগুলো? ডু, ডিড, ডু ডাস ডিড, হ্যাঁ ডু ডাস ডিড এগুলো হচ্ছে ডু ভার্ব। এবার আরেকটা আছে হ্যাভ ভার্ব, হ্যাভ আর হ্যাজ এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলোকে বলা হয় হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এবার এরা হচ্ছে প্রাইমারি অক্সিলারি কারণ দুভাবেই কাজ করে। এরা বোথ হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করতে পারে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। তোমাদেরকে সেন্টেন্সের মাধ্যমে আমি বললামই যে এই যে বি ভার্বগুলো যারা আছে, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এরা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবেও কাজ করে, আবার মেইন ভার্ব হিসেবেও কাজ করে। তো এদেরকে যার জন্য প্রাইমারি অক্সিলারি ভার্ব বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তাহলে হেল্পিং ভার্বের আমরা দুটো টাইপস পেয়ে গেলাম, একটা হচ্ছে মোডাল ভার্ব আর একটা হচ্ছে প্রাইমারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো এইটুকু মনে রাখলেই তোমাদের হবে। আরেকটা জিনিস, মডেল ভার্বগুলো যেগুলো আছে শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলো কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে না। যেমন এই যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব মেন ভার্ব হিসেবে কাজ করতে পারে, হ্যাঁ এরা মডেল ভার্ব, ক্যান, কুড, শ্যাল, শুড এরা মেইন ভার্ব হিসেবে কাজ করে না, এরা সবসময় হেল্পিং ভার্ব হিসেবেই কাজ করে। কিন্তু এক্সেপশন আছে, যেমন ধরো ইউজ টু, এটাও একটা মডেল ভার্ব। তারপরে নিড আর ডেয়ার, এই যে তিনটি ভার্ব এদেরকে কি বলা হয়? মার্জিনাল ভার্ব। কারণ এরা মডেল ভার্ব কিন্তু এরা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। এই ইউজ টু, নিড, ডিয়ার টু। যেমন ধরো আই নিড মানি, এখানে নিড দেখো মেইন ভার্ব। তো এই যে নিড, এই নিডকে আমরা কি বলে থাকি? মার্জিনাল ভার্ব। প্লাস এরা একটা মডেল ভার্ব প্লাস মার্জিনাল ভার্ব, কারণ এরা এক্সেপশনাল কিছু মানে কাজ করে থাকে, এরা মেইন ভার্ব হিসেবেও কাজ, মডেল ভার্ব হওয়া সত্ত্বেও মেইন ভার্ব হিসেবে কাজ করে, যার জন্য নিডকে মার্জিনাল ভার্ব বলা হয়। প্লাস ইউজ টু, ডেয়ার এদেরকেও মার্জিনাল ভার্ব বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখো, ইউ নিড টু কাম হেয়ার আর্লি। আচ্ছা, এই যে আমি একটা এক্সাম্পল লিখলাম, এখানে নিডের কাজ কি বলতো? হেল্পিং ভার্ব না নিড মেইন ভার্ব? কিভাবে ইউজ হচ্ছে এখানে নিড? মেইন ভার্ব। এখানে কাম একটা মেইন ভার্ব আছে না? কাম আছে না এখানে? কাম টু আছে না, টু দিয়ে তো ভার্বটাকে নষ্ট না, করা যায় না। না এখানে যখন একটা তুমি ভার্ব পাচ্ছ, হ্যাঁ, তো তখন আমরা এই নিডটাকে আর মেইন ভার্ব হিসেবে ধরবো না, এই নিডটা তখন হয়ে যাবে মোডাল হেল্পিং। মোডাল ভার্ব কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, মোডাল ভার্ব কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, যেহেতু এখানে একটা কাম পেয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে? আচ্ছা, মোডাল ভার্বের ইউজেসগুলো আমরা পরে জানবো, আজকে একটু মেইন ভার্বের দিকে চাই। হ্যাঁ, মেইন ভার্বের ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, এগুলো একটু জেনে নিই। মোডাল ভার্বের ইউজেসগুলোও খুব ইম্পর্টেন্ট, ওই ইউজেসগুলো আস্তে আস্তে জানবো। আজকে একটু নন ফাইনাইট আর ফাইনাইট ভার্বটা দেখে নাও। কি এইটুকু হয়ে গেছে? এইটুকু লেখা হয়েছে? বুঝতে পেরেছো? এইটুকু ম্যাম ইউজ টু নিড, ডেয়ার, ডেয়ার, DARE। ঠিক আছে হচ্ছে, মুছে দেবো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা মেইন ভার্বে পেয়েছিলাম হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। এবার ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি একটু দেখে নাও। হ্যাঁ, I work to get a job. I worked V2 to get a job. He works to get a job.
এরপরে লিখো হচ্ছে দে ওয়ার্ক টু গেট এ জব। দেখো আমি 4টা এক্সাম্পল এখানে লিখলাম। চারটে এক্সাম্পলের মধ্যে কি ডিফারেন্স আছে, কি দেখতে পাচ্ছ, কি লক্ষ্য করতে পারছো? দেখো তোমরাই আগে দেখো, দেখে আমাকে বলো, তারপরে আমি বলছি। ম্যাম ভার্ব চেঞ্জ হয়েছে। কোন ভার্বটা চেঞ্জ হয়েছে? ম্যাম যেমন লেখা আছে আই ওয়ার্ক, এই উপরেরটা নিচেটাই, আর আই ওয়ার্ক এগুলো। আই ওয়ার্কড, হি ওয়ার্কস, দে ওয়ার্ক। দেখো এখানে 4টে ভার্ব, সেম ভার্ব ওয়ার্ক, কিন্তু 4টে সেন্টেন্সে 4 রকমভাবে ইউজ হয়েছে। প্রথমেরটায় V1, তারপরটায় V2, তারপরটায় V5, তারপরে এটা প্লুরাল বলতে পারো, এটাও V1ই আছে, বেস ফর্ম। ম্যাম ওখানে শুধু আপনি এস দিয়েছেন না ইএস দিয়েছেন? এস ওয়ার্কের সাথে এস যুক্ত হয়, শুধু এস। তো দেখো পার্সন নাম্বার ভেদে কিন্তু আমাদের এখানে ভার্বের চেঞ্জ হয়েছে না? ফার্স্ট পার্সন, যার জন্য ওয়ার্ক প্লুরালে আছে। এখানে এই সেন্টেন্সটায় ওয়ার্ক করা হয়েছে কারণ এটা পাস্ট টেন্সে আছে। হি এর সাথে ওয়ার্কস করা হয়েছে কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই সিঙ্গুলার ভার্ব। দে হচ্ছে প্লুরাল নাম্বার, তাই প্লুরাল ভার্ব। দেখো পার্সন নাম্বার ভেদে আমাদের এখানে ভার্বের চেঞ্জ হয়েছে। তো পার্সন, যখন পার্সন টেন্স নাম্বার এর অ্যাকর্ডিং ভার্ব চেঞ্জ হয়, তখন সে ভার্বগুলোকে কি বলে? ফাইনাইট ভার্ব। সে ভার্বগুলোকে বলে ফাইনাইট ভার্ব। লিখে নাও, যখন পার্সন টেন্স নাম্বারের অ্যাকর্ডিং ভার্ব চেঞ্জ হয়, তখন সে ভার্বগুলোকে বলে ফাইনাইট ভার্ব। মনে থাকবে, ফাইনাইট ভার্ব মানেই যেগুলো চেঞ্জ হবে, যে ভার্বগুলো তাদের রূপ চেঞ্জ করবে, তাদের ফর্ম চেঞ্জ করবে, সেই ভার্বগুলোকেই বলবো আমরা ফাইনাইট ভার্ব। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। লেখা আছে? হ্যাঁ ম্যাম। মুছে দেবো? না ম্যাম হয়নি। লিখো। আচ্ছা তোমাদের যদি সকালের দিকে ক্লাস নিই, মানে এক্সট্রা ক্লাস, অসুবিধা আছে? ম্যাম হবে না। ম্যাম অসুবিধা নেই। কার হবে না? অসুবিধা নেই। ম্যাম সকালে কটার দিকে? 8টা। হ্যাঁ ম্যাম অসুবিধা নেই, পড়াতে পারি। কে বললে যে হবে না? কার কার অসুবিধা আছে? কটা থেকে থাকে? ম্যাম আমারও হবে না, টিউশন থেকে। তাহলে সন্ধ্যে 7টা হ্যাঁ ম্যাম হবে। হবে? সবার হবে? হ্যাঁ ম্যাম। সন্ধ্যেতে তো সবাই ক্লাস করে দেখি। ঠিক আছে, শুক্রবার সন্ধ্যে 7টায় নিয়ে নেবো। শুক্রবার সন্ধ্যে 7টায়। শনিবার তো আমার ক্লাস আছে, শুক্রবার নেব একটা, আর পরে আবার নেব। লেখা হলে বলবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম হয়ে গেছে। তাহলে নন ফাইনাইট ভার্ব কি যদি জিজ্ঞেস করি, কি বলবে? ফাইনাইট ভার্ব কি?
আমি বলি, বলো। ম্যাম পার্সেন্ট টেন্স নাম্বারের অ্যাকর্ডিং ভার্বের চেঞ্জ হয় তখন সেই ভার্বটাকে ফাইনাইট ভার্ব বলে। হ্যাঁ, যে ভার্ব নিজের রূপ পরিবর্তন করে কিসের অ্যাকর্ডিং, পার্সন, নাম্বার, টেন্সের অ্যাকর্ডিং, সে ভার্বগুলোকে ফাইনাইট ভার্ব বলি। এবার নন ফাইনাইট ভার্বটা কি? যা, আমি তো মুছে দিলাম, ওখানেই বলা যেত আই ওয়ার্ক টু গেট এ জব। I worked to get a job. আচ্ছা দেখো, দুটো সেন্টেন্সে এই যে এটা তো আমি বললামই যে দেখো এখানে চেঞ্জ হয়েছে ভার্বের, এটাকে বলে ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে আরো দুটো ভার্ব আছে, দুটো সেন্টেন্সে দুটো ভার্ব আছে, সেম ভার্ব। গেট, দেখো এখানে টেন্সের পরিবর্তনে বা নাম্বারের পরিবর্তনে কি এই যে ভার্বটা বা এই ভার্বগুলো কোনো চেঞ্জ এসেছে, এস যুক্ত হয়েছে এই ভার্বগুলোর সাথে, বা ইডি যুক্ত হয়েছে এই ভার্বগুলোর সাথে? না ম্যাম। না। না ম্যাম। তাহলে যে ভার্বগুলো পার্সন, টেন্স বা নাম্বারের অ্যাকর্ডিং, যাদের মধ্যে কোনো চেঞ্জ আসে না, এরা সব সময় একই রকম রূপে থাকে। হ্যাঁ, এদের কোনো জিনিসই এদেরকে কি টলাতে পারে না, সেম রূপে ফর্ম তারা চেঞ্জ করবে না, সেটা টেন্সের চেঞ্জ হোক বা নাম্বারের চেঞ্জ হোক বা পার্সনের চেঞ্জ হোক, এরা একই রূপে থাকবে। দেখো গেট তো গেটই আছে, কোনো রকম কোনো চেঞ্জ নেই এদের মধ্যে। তো যখন কোনো চেঞ্জ আমরা করি না ভার্বের, তখন সেই ভার্বগুলোকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। তাহলে যে ভার্বগুলো চেঞ্জ হয় পার্সন, টেন্সের অ্যাকর্ডিং, তাদেরকে বলবো ফাইনাইট ভার্ব। আর যে ভার্বগুলো চেঞ্জ হচ্ছে না পার্সন বা টেন্সের অ্যাকর্ডিং, কোনো রকম কোনো তাদের ফর্মে কোনো রকম কোনো চেঞ্জ নেই, সেই ভার্বগুলোকে আমরা কি বলবো? নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? ম্যাম হ্যাঁ বলো। বলছি ফাইনাইটে কি ওই গেটের ওইগুলো কি চেঞ্জ হয়েছিল? গেটগুলো ফাইনাইট তো এই ভার্বগুলো, দু রকমের ভার্ব আছে, যে ভার্বগুলো চেঞ্জ হয় সেগুলোকে ফাইনাইট বলে, যেগুলো চেঞ্জ হয় না সেগুলোকে নন ফাইনাইট বলে। একই সেন্টেন্সে আমি লিখেছি, কিন্তু দেখো দুটো ভার্ব আছে, তো একটা হচ্ছে ওয়ার্ক, একটা হচ্ছে গেট। তো গেটের দেখো কোনো চেঞ্জ হয়নি, দেখো তিনটে সেন্টেন্সে নাম্বারের অ্যাকর্ডিংও কোনো চেঞ্জ হয়নি, টেন্সের অ্যাকর্ডিংও কোনো চেঞ্জ হয়নি, গেট গেটই আছে। তো যখন চেঞ্জ হয় না সেক্ষেত্রে সেই ভার্বটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। আর যখন চেঞ্জ হয়ে যায়, যেমন ওয়ার্ক চেঞ্জ হয়ে গেছে, ফর্ম চেঞ্জ করে নিয়েছে, V1 এ আছে, V2 তে আছে, এখানে V5 এ আছে, তখন এই ভার্বগুলোকে আমরা কি বলবো? ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? বুঝে গেছে? বুঝে গেছে? লেখা হয়েছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। মুছে দেবো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আমরা মেন ভার্বকে আমরা ফাইনাইট নন ফাইনাইট দুটোতে ভাগ করেছিলাম, দুটো ভাগের ডেফিনেশন বা দুটো ভাগ কী রকমের টাইপসটা আমরা বুঝলাম। হ্যাঁ, এবার ফাইনাইট ভার্বকে আমরা আবার ভাগ করেছিলাম দুটো ভাগে, মনে আছে? ফাইনাইট ভার্বকে আমরা কি ভাগ করেছিলাম? ফাইনাইট ভার্বকে দু রকম ভাগে ভাগ করেছিলাম। কি কি ছিল? ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্ব। তো এই যে ট্রান্সিটিভ ভার্ব কি, ইনট্রান্সিটিভ ভার্ব কি, এটা আমাদেরকে জানতে হবে। ট্রান্সিটিভ ভার্ব জানা আছে কি? ট্রান্সিটিভ ভার্ব কি?
কেউ জানো হোয়াট ইজ ট্রান্সিটিভ ভার্ব? না ম্যাম, জানা নেই। জানো না? আচ্ছা, যে ভার্বগুলো সাথে সব সময় অবজেক্ট নেয়, আই গেভ আ বুক, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখো এই যে গেভ ভার্বটা, যদি আমি বলতাম আই গেভ, সেন্টেন্সটা কমপ্লিট হতো? আমি দিয়েছিলাম, কি দিয়েছিলাম? সেন্টেন্সের কোনো মিনিং থাকছে? যদি আমি শুধু লিখি আই গেভ, সেন্টেন্সের কোনো মিনিং থাকছে? থাকছে না। তাহলে যে ভার্বগুলো একটা অবজেক্ট ছাড়া ইনকমপ্লিট, সেই ভার্বগুলোকে বলে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি বলে? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বগুলো সব সময় সাথে অবজেক্ট নেয়, অবজেক্ট ছাড়া এরা মিনিং কমপ্লিটই করতে পারবে না, সে ভার্বগুলোকে বলে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট অবশ্যই থাকতে হবে, তো সেন্টেন্স কমপ্লিট না, ইনকমপ্লিট। আচ্ছা, এবার আমি যদি বলি বার্ড ফ্লাই, তাহলে বা এরকম বলি যদি বার্ডস আর ফ্লাইং, এখানে কি কোনো অবজেক্ট আছে? দেখো না ম্যাম। কিন্তু পাখিরা উড়ছে, একটা সেন্টেন্স, এই যে সেন্টেন্সটা বার্ডস আর ফ্লাইং, এই যে পাখিরা উড়ছে বলছি, যে এখানে কি তোমরা পাচ্ছ কোনো মানে সেন্টেন্স কমপ্লিট পাচ্ছ না? না ম্যাম, এটা তো পাখিরা উড়ছে, সেন্টেন্সটা তো কমপ্লিট। আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য টিচার ওয়াজ টিচিং, বা আমি যদি বলি মিস্টার জন স্পিক লাউডলি, মিস্টার জন কথা বলে, কি জোরে কথা বলে, সেন্টেন্সটা কমপ্লিট কি ইনকমপ্লিট? কমপ্লিট তো। দ্য টিচার ওয়াজ টিচিং, কমপ্লিট তো। শিক্ষক পড়াচ্ছেন, বা টিচারটি কি পড়াচ্ছেন, পড়াচ্ছিলেন, পাস্ট টেন্স, কমপ্লিট তো। তো যেই ভার্বগুলো অবজেক্ট ছাড়াও সেন্টেন্সকে, দেখো এখানে দা মিস্টার জন স্পিক লাউডলি, লাউডলি তো একটা অ্যাডভার্ব, তাই না? কেমন ভাবে কথা বলেন? লাউডলি। স্পিক কেমন, স্পিক করেন কেমন ভাবে? লাউডলি। তাহলে এখানে লাউডলি হচ্ছে অ্যাডভার্ব, মিস্টার জন স্পিক, স্পিক হচ্ছে ভার্ব, আর লাউডলি হচ্ছে অ্যাডভার্ব। এখানে কোনো অবজেক্ট নেই, তবুও সেন্টেন্সটা কমপ্লিট, সেন্টেন্সটা একটা মানে দিতে পারছে। তো যেই ভার্বগুলো অবজেক্ট ছাড়াও মানে দিতে পারে, কমপ্লিট করতে পারে সেন্টেন্সটাকে, সে ভার্বগুলোকে কি বলে? সে ভার্বগুলোকে বলে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি বলে? ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে? যে ভার্বগুলো অবজেক্ট ছাড়াও সেন্টেন্সের মানে কমপ্লিট করতে পারে, সে ভার্বগুলোকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। মানে এই ভার্বগুলোর সাথে অবজেক্ট থাকবে না। দেখো একটাতেও অবজেক্ট নেই, মিস্টার জন স্পিক লাউডলি, দ্য টিচার ওয়াজ টিচিং, বার্ডস আর ফ্লাইং, একটাতেও অবজেক্ট নেই, তবুও সেন্টেন্সগুলো কমপ্লিট। কিন্তু এখানে যদি আমি বলি আই গেভ, আমি দিয়েছিলাম, কি দিয়েছিলাম? একটা কোয়েশ্চেন থেকে যাচ্ছে না? কোয়েশ্চেন থেকে যাচ্ছে, কমপ্লিট না মিনিংটা। তো গেভ হচ্ছে এমন একটা ভার্ব যার কমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য একটা অবজেক্টের দরকার পড়ে, কর্ম লাগে, তাদেরকে বলা হয় হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া, বাংলায় বলে সকর্মক। আর ইনট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া হচ্ছে যে ভার্বগুলোর সাথে অবজেক্ট থাকে না, অবজেক্ট ছাড়াই ভার্বগুলো সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করতে পারে, সেই ভার্বগুলোকে বলে ইনট্রান্সিটিভ ভার্ব। বুঝতে পেরেছো? ট্রান্সিটিভে অবজেক্ট
থাকবেই, আর এখানে হ্যাঁ এখানে অবজেক্ট থাকবে হ্যাঁ না। অবজেক্ট থাকবে আর অবজেক্ট থাকবে না, এইটুকু মাথায় ঢুকিয়ে নাও। হচ্ছে লেখা? হ্যাঁ ম্যাম। তাহলে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ক্লিয়ার সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে আজকে এই ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ পর্যন্ত থাক। ফাইনাইট ভার্বটা, নন ফাইনাইট ভার্বটা, জেরান্ড, পার্টিসিপেল, ইনফিনিটিভ, এগুলো হচ্ছে ভালো করে ডিটেলসে বোঝাতে হবে, সময় লাগবে। তো আজকে এটুকুই থাক। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে নন ফাইনাইট ভার্বটা সম্বন্ধে বলবো, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওই ভার্বগুলো যেগুলো কি, যাদের কোনো চেঞ্জ নেই, তাই তো? নাম্বার টেন্স ভেদে কোনো চেঞ্জ হয় না, তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। আবার নন ফাইনাইট ভার্বে আমরা কী কী টাইপস পেলাম? জেরান্ড, পার্টিসিপেল আর ইনফিনিটিভ। তো এই জেরান্ড আর পার্টিসিপেল, ইনফিনিটিভ এগুলো একটু ডিটেলসে ভালো মতো জানতে হবে, ভালো মতো পড়তে হবে, বুঝতে হবে, ঠিক আছে? এতে একটু সময় লাগবে। তো আজকে এইটুকুই থাক। সাথে আমাদেরকে মডেল ভার্বগুলোও ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, আগের পড়াগুলো তোমরা করছো তো? সিনোনিমস, অ্যান্টোনিমস যা পড়া ছিল, আজকে তো আমি পড়া ধরলাম না, নেক্সট ক্লাসে কিন্তু ধরবো পড়া, ভার্ব থেকেও পড়া ধরবো। আর ভোকাবুলারি পার্টটা, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলো কিন্তু ধরবো আমি নেক্সট ক্লাসে, ঠিক আছে? বুঝলে কি বললাম? হ্যাঁ ম্যাম।